প্রতিহত করতে আপনারা কারাগারে প্রস্তুত হয়েছেন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মুসলিম জননেতা আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর জমিয়তের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সাথী ভাইয়েরা, আমরা স্পষ্ট বলতে চাই জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ঐতিহাসিকভাবে আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করা একটি সংগঠন। জমিয়ত উলামা ইসলাম ভারত উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের পতন ঘণ্টা বাজিয়ে দেওয়া সংগঠন। দেশ বিভক্তির আগে নাম ছিল জমিয়ত উলামা হিন্দ, বিভক্তির পরে নাম হয়েছে জমিয়ত উলামা ইসলাম। এতটুকুই পার্থক্য। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী স্বাধীনতাকামী জনতার পক্ষে সুদৃঢ় অবস্থান গ্রহণকারী সংগঠনের নাম জমিয়ত উলামা ইসলাম। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে এই সংগঠনের 1 ডজনেরও বেশি সিনিয়র নেতৃবৃন্দ ফ্যাসিবাদী শাসকের রোষানলে পড়ে কারাভোগ করেছে। 2024-এর রক্তসেনা জুলাইয়ে শুরুতেই জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ প্রেস কনফারেন্সের মাধ্যমে আন্দোলনকারী ছাত্র জনতার প্রতি একাত্মতা সংহতি প্রকাশ করেছে। রক্তসেনা জুলাইয়ের শেষে আরেকটি সংবাদ সম্মেলন করে মাঠে কর্মসূচি দিয়ে আন্দোলনকারী জনতার সাথে ময়দানে নেমে এসেছে। অভ্যুত্থানের এক পর্যায়ে আগস্টের 3 তারিখে শাহবাগে গিয়ে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আন্দোলনকারী জনতার সাথে একাত্মতা ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতায় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সেই ঐতিহাসিক মনোভাব নিয়ে আজ আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার। কি বলেন? অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার। এই অস্থায়ী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো বোঝাপড়া না করে, কোন রকম পরামর্শ ডিসকাশন না করে দেশ বিরোধী এইরকম কোন সিদ্ধান্ত নিতে পারে না। আজকে দেশপ্রেমিক জনতা প্রশ্ন করতে চায়, বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রশ্ন করতে চায়, আছে সেখানে ইসরায়েলের হায়নারা যখন গাজায়, ইসরায়েলের হায়নারা যখন গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে, সেখানকার হসপিটাল মসজিদ যখন গুড়িয়ে দেয়, তখন আপনারা নাম কাওয়াজতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়া তারপরে মুখে কুলু বেটে বসে থাকেন, কোনো প্রতিবাদ করেন না। সেখানকার বর্বরতা বন্ধ করতে পারেন নাই, সেখানে গণহত্যা বন্ধ করতে পারেন নাই।
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠার ইতিহাস। কলম্বিয়াতে তাদের মানবাধিকার কার্যালয় রয়েছে, যে সেখানে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। 140 কোটি জনসংখ্যার দেশ ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যুগের পর যুগ ধরে অত্যাচার চলছে, কাশ্মীরে অত্যাচার চলছে, সেখানে মানবাধিকার কমিশনের কার্যালয় খোলেন নাই। চীনের ওই ঘরে অত্যাচার হয়, কার্যালয় নাই। রাশিয়া ইউক্রেনকে তছনছ করে দেয়, আপনাদের কোনো কার্যকর ভূমিকা নাই। বাংলাদেশে এই কার্যালয় প্রতিষ্ঠার এত দরদ উতলে পড়ল কেন? কেন? এটা দরদ নয়, এটা আন্তরিকতা নয়, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মূল দর্শন হলো তারা সমকামিতাকে মানবাধিকার বলে প্রমোট করে, তারা ট্রান্সজেন্ডারকে মানবাধিকার বলে প্রমোট করে, তারা ধর্মীয় অনুভূতিতে বাক স্বাধীনতার নামে আঘাত করাকে তারা প্রমোট করে। আমরা এগুলোকে মানবাধিকার বলি না। সুতরাং অন্তর্বর্তী সরকারকে বলবো, খবরদার, খবরদার, সাবধান। পার্বত্য অঞ্চলকে আগামী বাংলাদেশে খ্রিস্টান বানানোর, খ্রিস্টান রাজ্য বানানোর কোন ফাঁদে পা দেবেন না। যদি এমন কোন ফাঁদে পা দিয়ে থাকেন, তাহলে ৭১-এর হাতিয়ার, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার। ২৪-এর হাতিয়ার গর্জে উঠবে আরেকবার। অনতিবিলম্বে বাংলাদেশে এই মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস স্থাপনের চুক্তি বাতিল করতে হবে। কিভাবে বাতিল চান কি চান না? কারা বাতিল চান হাত দেখান। আমরা আন্দোলনের মাঠ থেকে সরে যাব না। যারা বাংলাদেশে ভিনদেশি এজেন্ডা চাপিয়ে দেওয়ার চক্রান্ত করে, তাদের বিরুদ্ধে জমিয়তের সংগ্রাম চলবে, জমিয়তের লড়াই চলবে। আগামী আগস্টের ৭ তারিখ জেলায় জেলায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে। ধন্যবাদ সবাই।